ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আপডেট মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কেস সম্পর্কে জানাবো। সেটা হচ্ছে প্রাইমারি 16,500 প্যানেল এবং বিএলএসের 949 প্যানেলে তা পিটিশনারের জায়গা হয়নি বা পিটিশনার চাকরি পায়নি বলেই মামলাটি করেছিল। পিটিশনার রিয়েলাইজ করেছিল যে তার থেকেও কম মেরিটযুক্ত ক্যান্ডিডেট প্যানেলে জায়গা করেছে বা চাকরি পেয়েছে। এই সংক্রান্ত মামলাটি হয়েছিল 2024 সালে একটা ব্যাপার, কিন্তু প্যানেল এক্সপায়ারি ব্যাপার দেখিয়ে কিন্তু এটা খারিজ করে দেওয়া হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে, কারণ এই এখনকার দিনে পুরনো প্যানেলে অনেক মামলা হচ্ছে। সেই জন্য এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি। এই সংক্রান্ত ব্যাপার যখন কেসটা যখন হয়েছিল তখন আমরা আপনাদের সামনে ব্যাপারটা রেখেছিলাম, কিন্তু বিস্তারিতভাবে একদম অর্ডার কপি এবং তার সাথে কেস ফাইল বা রিট কপি সহ হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা যারা অনেকদিন ধরে যুক্ত আছেন তারা জানেন যে আমরা সব রকম ব্যাপারগুলো শেয়ার করি এই চ্যানেলে, কারোর পক্ষে বা বিপক্ষে হয়ে নয়। আসল ব্যাপারটা তুলে ধরাই আমাদের কাজ। দেখতে থাকুন, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। আমরা একটু অর্ডার কপিতে আলোকপাত করি, তারপর আমরা যাব রিড কপিতে। সেখানে কি বলা হয়েছিল সেটা আমরা দেখব। তো অর্ডার কপিতে আমরা মেন অংশে চলে এসেছি। দ্য পিটিশনার ওয়াজ কোয়ালিফাইড ইন টেট 2014 অ্যান্ড হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন টেস্ট conducted by the board in 2016 and also in 2020 for appointment of assistant teachers in primary school, but was unsuccessful in both the selection tests. Petitioner টেট 2014 কোয়ালিফাইড বা টেট 2014 পাস। পিটিশনার 2016 রিক্রুটমেন্ট প্রসেস বা বিএলএসআই 949 যে নিয়োগ সেখানে পার্টিসিপেট করেছিল, এবং তার সাথে 2020 রিক্রুটমেন্ট প্রসেস 16,500 নিয়োগ প্রক্রিয়া সেখানেও পার্টিসিপেট করেছিল, কিন্তু সেখানে আনসাকসেসফুল হয়ে যায় দুটো সিলেকশন প্রসেসে। তারপর সে মামলাটি করে। Learned advocate for the petitioner submits that after the publication of breakup of marks of the candidates of those selection tests, he came to learn that less meritorious candidates have been accommodated in the panel and were given appointment. তো লার্নিং অ্যাডভোকেট পিটিশনারে তিনি কি সাবমিট করছেন যে ব্রেকআপ অফ মার্কস যখন পাবলিশ করা হয় মহামান্য হাইকোর্টের নির্দেশে, তারপর কিন্তু পিটিশনার রিয়েলাইজ করে বা জানতে পারে যে তার থেকেও কম মেরিটযুক্ত ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। এবং পিটিশনার তারপর কি বলছেন, দ্য পিটিশনার ইজ প্রেইং দ্যাট হি শুড বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট ট্রিটিং হিম অ্যাজ অ্যান এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য সেড সিলেকশন টেস্টস, মানে তাকে যেন ট্রিট করা হয় এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে। এর পরের ব্যাপারটা দেখুন, মিস্টার সান্নাল, লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহেভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সাবমিটস দ্যাট প্যানেল ইন বোথ সিলেকশন টেস্টস হ্যাজ লস্ট ইটস লাইফ লং ব্যাক। বিসাইডস, পিটিশনার ডাজ নট প্রসেস দ্য রিকুইজিট ট্রেনিং কোয়ালিফিকেশন। মিস্টার সান্নাল, যিনি হচ্ছেন বোর্ডের আইনজীবী, আপনারা জানেন, যিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলেন, তিনি সাবমিট কি করছেন, দুটো সিলেকশন টেস্ট, যেটা সিলেকশন টেস্টের যে প্যানেল সেটা কিন্তু লস্ট হয়ে গেছে লাইফ তার, অর্থাৎ প্যানেল কিন্তু এক্সপায়ার হয়ে গেছে অনেক আগেই। বিসাইডস, তার সাথেও পিটিশনার ডাজ নট প্রসেস দ্য রিকুইজিট ট্রেনিং কোয়ালিফিকেশন, পিটিশনার ট্রেনিং নেই সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। হ্যাভিং হার্ড দ্য learned counsel for the parties and ongoing through the material on record, it appears that the panel prepared on basis of the selection test since has lost his life. There is no scope for considering the prayer of the petitioner. তো এই ক্ষেত্রে পুরো ব্যাপারটা শোনার পর আদালত থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, মহামান্য আদালত কি বলছেন সেখানে, যে যেহেতু প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেই জন্য কোনো রকম স্কোপ নেই পিটিশনারকে কনসিডার করার জন্য বা পিটিশনার যে প্রেয়ার সেটা শোনার, বা সেখানে পিটিশনারদের চাকরি দেওয়ার, পিটিশনারকে এইরকম ধরনের কোনো স্কোপ আর নেই। দেয়ার ইজ নো স্কোপ লেখাই আছে। এরপর মামলাটি দেখতে পাচ্ছেন ডাব্লিউপিএ নম্বর দেওয়া আছে অফ 2024 ইজ দেয়ার ফর ডিসমিসড উইদাউট এনি অর্ডার অ্যাজ ইউ কস্ট। তো ডিসমিস করে দেওয়া হয় মামলাটি, এবং তার সাথে পুরো ব্যাপারটা অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলাটি ছিল। 2024 সালে একটি মামলা কেন গুরুত্বপূর্ণ, কারণ এবার আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা জানেন যে 3929 মামলা, যেটা এক প্রকার ধরতে পারে নট ইনক্লুডেডদের করা মামলা ছিল, সেটা মহামান্য সুপ্রিম কোর্টে সেখানে পর্ষদ সাবমিট করেছিল এই সেম ব্যাপার। জানেন আপনারা যে প্যানেল এক্সপায়ার হয়ে যায় 1 বছরের মধ্যে, হলে হতো 1 বছর প্যানেলে ভ্যালিড থাকে, সেই ব্যাপারটা সেটা দেখিয়ে কিন্তু মামলাটি খারিজ হয়ে যায়। অর্থাৎ 3929 বা 3929 পদে নিয়োগের জন্য যারা মামলা করেছিলেন তারা কিন্তু সেখানে হেরে যান। তো তারপর থেকে ওটা একটা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করছে। কেন? কারণ
ওখানে মহামান্য সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট চলে এসেছে, সেখানে প্যানেল এক্সপায়ারি ব্যাপার দেখিয়ে মামলাটি খারিজ হয়েছে। তো ভবিষ্যতে আরও হয়তো মামলা হবে পুরনো প্যানেলে নিয়োগের জন্য, সেগুলো হয়তো একইভাবে খারিজ হওয়ার সম্ভাবনা আছে। এখন কী হবে সেটা তো মহামান্য আদালত বলবেন বা সেখানে অর্ডারে বলা হবে, কিন্তু সম্ভাবনা একটা দেখা দিচ্ছে। এবার আমরা চলে যাব রিট কপি বা কেস ডিটেলসে। সেখানে এই যে মামলাটা হয়েছিল, পিটিশনার এক্স্যাক্টলি কী চেয়েছিলেন সেটা আরও ভালোভাবে সেখানে লেখা আছে, একটু দেখে নিই আমরা চলে এসেছি কেস ডিটেলসের এবং যে রিট কপি তার যে সিনপসিস সেখানে। তো 2016 সালে আপনারা যে 14/9/2016 টেট 2014 রেজাল্ট পাবলিশ হয়েছিল, কিন্তু কোনো মেরিট লিস্ট এবং স্কোর কার্ড কিন্তু প্রোভাইড করা হয়নি, সেটা কিন্তু এখানে লেখা আছে। পিটিশনার যেটা দাবি করছেন এখানে বা যেটা বলছেন আর কি, সাবসিকুয়েন্টলি অন 26 সেপ্টেম্বর 2016 দ্য রেসপন্ডেন্ট বোর্ড পাবলিশড ওয়ান নোটিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল অ্যামংস দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট টেট 2014 টু ফিল আপ দ্য 42,949 ভ্যাকেন্সিজ ইন দিস রিগার্ড। তারপরে যে নোটিফিকেশন ছিল 42,949 প্যানেলের বা 2016 রিক্রুটমেন্ট প্রসেসের, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপর নোটিশ এসেছিল আরেকটা নোটিশ, সেটা 2016 রিক্রুটমেন্ট প্রসেসের জন্যই, সেটাও মেনশন করা আছে এখানে। তো তারপর পিটিশনার এখানে একটা অ্যাপ্লিকেশন করেছিল আরটিআই অ্যাক্ট অনুসারে বিভিন্ন ভেরিয়াস জেলায় বা ভেরিয়াস ডিপিএসসিতে, এবং তারপর সেখান থেকে যে রিপ্লাই পাওয়া যায় 24/3/2022 ডিপিএসসি কলকাতার একটা অ্যাপ্লিকেশন সার্ভ করে প্রেজেন্ট রিপ্লাই অফ দ্য রিপ্রেজেন্টেশন মেড বাই দ্য ক্যান্ডিডেট, যেটা ক্যান্ডিডেট যেটা আরটিআই করেছিল সেই পরিপ্রেক্ষিতে যেটা রিপ্লাই। তো by virtue of several orders passed by this Honorable High Court, the Respondent Board on 28/11/2022 published a chart of 42,949 candidates। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টের নির্দেশে 28/11/2022 একটি প্যানেল পাবলিশ করা হয়েছিল, বা সেক্ষেত্রে চার্ট পাবলিশ করা হয়েছিল 42,949-এর, এবং আপনারা জানেন শুধু এটা না 16,500 প্রকাশ করা হয়েছিল, কিন্তু এখানে এটা উল্লেখ করা আছে রিট কপিতে। কিন্তু যখন অর্ডার কপিটা আমরা দেখালাম একটু আগে, সেখানে কিন্তু 16,500 বা 16,500 এবং তার সাথে 42,949 দুটোতেই ক্যান্ডিডেট সুযোগ পাননি বলে মামলাটি করেছিলেন বলা আছে সেখানে। তো সেখানে ডিটেল ওয়েটেজ পুরো একদম কমপ্লিটভাবে দেওয়া ছিল, এখানে বলা হচ্ছে যেটা অনারেবল সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার দ্য বিএড ডিগ্রি হোল্ডার ইজ নট কোয়ালিফাইড অ্যাজ ট্রেন্ড টিচার্স ফর প্রাইমারি লেভেল স্কুলস। দাস দ্য নোটিফিকেশন ডেটেড 28/6/2018 অফ এনসিটি নোটিফিকেশন, সেটা কিন্তু বিকাম নাল অ্যান্ড ভয়েড, সেখানে উল্লেখ করা হচ্ছে। আপনারা জানেন ডিএলএড ভার্সেস বিএড মামলাটিতে কী হয়েছিল সেখানে বিএডরা প্রাইমারির ক্ষেত্রে সেক্ষেত্রে থেকে ইনএলিজিবল হয়ে যায়, সেই ব্যাপারটা এখন উল্লেখ করা আছে। তো আফটার ফাইলিং সেভারাল রিভিউ পিটিশনস ফ্রম ভেরিয়াস স্টেটস অ্যান্ড অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস সাবসিকুয়েন্টলি দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন 8/4/2024 ক্ল্যারিফাইড দ্যাট, যেটা ক্ল্যারিফিকেশন মামলাটা হয়েছিল, ক্ল্যারিফাইড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট মেড প্রিয়র টু দ্য জাজমেন্ট ডেটেড 11/8/2023 ক্যান নট বি টার্মিনেটেড। অর্থাৎ যেসব রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টগুলো 11/8/2023 আগে, সেগুলো কিন্তু টার্মিনেট করা যাবে, কিন্তু তাদের ব্রিজ কোর্স করতেও সেই ব্যাপারটা বলা থাকে। তো এখানে পিটিশনার যে দাবি করছেন যে যদিও বিএডটা ইনভ্যালিড হয়ে যায়, কিন্তু 11/8/2023 আগে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে টার্মিনেট করা যাবে না চাকরি, বা এই ব্যাপারটা কিন্তু সেটা মহামান্য মানে সুপ্রিম কোর্টের নির্দেশে লেখা ছিল, এবং তাদের ব্রিজ কোর্স করতে হবে অ্যাজ ওয়েল, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা লেখা ছিল। তো এটা পিটিশনার দাবি করছে এবং পিটিশনার সেখানে বলছে। তারপর শর্ট লিস্ট অফ ডেটস আপনারা জানেন যে এইগুলো পরপর হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে পিটিশনার যেটা দাবি ছিল, পিটিশনার রিক্রুটমেন্ট প্রসেসে মানে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে তার চাকরি হয়নি, এবং পরে যখন মহামান্য হাইকোর্টের নির্দেশে 2022 সালে একটা নির্দিষ্ট ডেটে যখন ব্রেকআপ অফ মার্কস প্রকাশ হয়, তখন তিনি রিয়েলাইজ করতে পারে ব্যাপারটা, তারপরেই মামলাটি হয়। অর্থাৎ ব্রেকআপ অফ মার্কস বা সো কল্ড প্যানেল যদি বলেন, সেটা যদি পাবলিশ না হতো তাহলে এত সব কিছু হতো না। কিন্তু এক্ষেত্রে অনেকেই বলছেন যে প্যানেলে তো নেই, তাহলে সেটা এক্সপায়ার কী করে হবে, সেটা বিভিন্ন ধরনের মতামত আছে বিভিন্ন জায়গাতে। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।